তোমাকে নিয়ে আজ অব্দি বিকেলের শহর দেখতে বের হয়নি। কখনো অভিযোগ করো না। বিকেল ওই মানবপূর্ণ শহর আবার একান্ত শহরের প্রতি নজর দেবে, যে শহরের মালিকের মোটেও সহ্য হবে না। তাই যখন পুরো শহর নিদ্রা ডাকছে, হারিয়ে থাকবে, আমি ঠিক তখনই আমার শহর নিয়ে ভোরের এই ঘুমন্ত শহরের রাজত্ব চালাবো। আমাদের প্রতিটা সকাল এইভাবে কেটে যাবে। তোমার তো আপত্তি হবে না তো? হতবাক হুমায়রার চোখের পলক যেন পড়ছেই না। এক একটা শব্দ আর কৃষানের করা তুমি সম্বোধন একেবারে থমকে আছে সে। কৃষান এই অবধি যতবার তুমি বলার চেষ্টা করেছে, আগে পিছে একবার না একবার তুই লাগিয়ে দিয়েছে। এই নিয়ে কতই না হেসেছে হুমায়রা। এই প্রথম পুরো কথোপকথন তুমিময় হলো মানুষটার। সে কিয়ৎক্ষণ নির্বাক হয়ে থাকে, অতঃপর সময় নিয়ে উত্তর দেয়। আমার মানবপূর্ণ শহরের প্রয়োজন নেই। আমার তো মানব শূন্য ভোরের ভিড়ে রাজত্ব চালানো নীরব শহরের এই মালিককেই খুব করে প্রয়োজন। কৃষাণ মৃদু হাসি স্ত্রীর সরাসরি স্বীকারোক্তি পেয়ে অতঃপর নির্দ্বিধায় পা চালায় সামনে। মিঠুকে কোলে নিয়ে ঘরময় পায়চারি করছে হুমায়রা। কৃষাণের নাম্বারে একের পর এক কল করেই যাচ্ছে, অথচ ও পাশ থেকে কোনো রেসপন্সই মিলছে না। মেয়েটা চিন্তা বাড়ে, ফের কল লাগায়। এ বেলায় এসে বেশ সময় নিয়ে ওপাশ থেকে কল রিসিভ করা হলো। কোনো মতে সালামটুকু দিল হুমায়রা, পরপরই প্রশ্নের ঝুড়ি ছুঁড়ে মারল। কোথায় আপনি? বাসায় কখন ফিরবেন? কটা বাজে? খবর আছে? এতক্ষণ কল ধরলেন না কেন? আসছে। ব্যাস এইটুকুই। তারপর খট করে কলটা কেটে গেল। মেয়েটা হতভম্ব হলো। মাথায় থাকা চিন্তার মাত্রাটা আরও বেড়ে গেল মানুষটার আচরণে। মস্তিষ্ক শিওর হলো যে স্বামী নামক পুরুষটি এতদিন পর আজ আবারও মারপিট করেছে। আসলে ঘটনাটা হলো, সকালে ইয়াসমিন বেগম ও নাজমিন বেগম বাসায় ফেরার পরপরই রেখা বেগম কল করে জানিয়েছেন হুমায়রার মামা খুব অসুস্থ। যেহেতু হুমায়রার মামির করা কাণ্ডের ব্যাপারে তারা অবগত নন, সেহেতু খবরটুকু শুনেই হুমায়রাকে যেতে বলা হয়েছে। হুমায়রার মামির করা ঘটনা সম্পর্কে বাড়ির কাউকেই কিছু জানানো হয়নি। সবাই জানে তারা বাড়ি থেকে বেরোনোর পর সরাসরি ভাড়া বাড়িতেই উঠেছিল। এর আগের কাণ্ড কিছুই অবগত না থাকায় এমন স্বাভাবিক আচরণ তাদের। তবে বাদশাদে কৃষাণ ও কোনোভাবেই যাওয়ার জন্য রাজি হয় না, কিন্তু শেষমেশ হুমায়রার মামার অসুস্থতার দোহাই দিয়ে মানুষটাকে রাজি করিয়েই ছাড়ে। অতঃপর অনিচ্ছা সত্ত্বেও সে বাড়িতে পা রাখতে হলো কৃষাণকে। তাদের প্রবেশ মাত্রই রেখা বেগম হুমায়রাকে ধরে কান্না জুড়ে দিলেন। ওরে হুমায়রা রে, তোর মামার কি হলো? দেখ, তোর মামা ঠিক মতো হাঁটতেও পারছে না। হাত পায়ে পানি নেমে গেছে, আস্তে আস্তে চোখগুলো ফুলে যাচ্ছে। তোর মামার কিছু হয়ে গেলে আমাদের কি হবে রে হুমায়রা? শান্ত হন মামুনি, ইনশাআল্লাহ কিছু হবে না মামার। ভদ্রমহিলা হুমায়রাকে ছাড়েন, তবে কান্না থামান না। স্বামীর শিওরে বসেই নিঃশব্দে কাঁদতে থাকেন। কৃষাণ কিছুক্ষণ মামা শ্বশুরকে পর্যবেক্ষণ করে, পরপর ঠান্ডা গলায় শুধায়। ডাক্তার দেখিয়েছিলেন? হুম। কি বলেছে? কিডনিতে সমস্যা হয়েছে, বড় কোনো হাসপাতালে নিতে বলেছে। কিন্তু আমি তো এসবের কিছুই বুঝি না। আর না তো। কথা সম্পূর্ণ করতে পারলেন না তিনি। মাঝপথেই কৃষাণ বলে ওঠে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। কৃষাণ পুরো ভার নিজ হাতে তুলে নেয়। অতএব ভদ্রলোককে ভর্তি করানো হয় কুমিল্লা মুন হসপিটালে। টাকা থেকে শুরু করে বাদবাকি সব কিছুই নিজ হাতে সামলায় কৃষাণ। অশ্রুসিক্ত নয়নে ক্লিনিকে বসে এদিক সেদিক দৌড়াদৌড়ি করা কৃষাণকে কিছুক্ষণ পরখ করেন রেখা বেগম। পরপর কৃষাণ যখন তার সামনে এলেন, তিনি কান্নার গতি বাড়িয়ে দিলেন। অনুতপ্ত ভেজা গলায় বললেন। আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। হুমায়রা, তোর সাথে যে আচরণ করেছি আমি, তার কোনো ক্ষমা হয় না। পারলে মামুনিকে ক্ষমা করে দিস। এখন এসব বাদ দাও মামুনি। কান্নাকাটি না করে মামার জন্য দোয়া করো যেন আল্লাহ সবকিছু তাড়াতাড়ি ঠিক করে দেন। দোয়া তো করছি রে মা। আচ্ছা, এখন আমরা আসি। কোনো সমস্যা হলে আমাকে কল করবেন। এক্ষুনি চলে যাবে? হুম। এখানে থাকার স্বাস্থ্যের জন্য ঠিক হবে না। পরে আসবে না হয় আবার। ভাগ্নের প্রেগন্যান্সির কথা মনে পড়তেই আর কথা বাড়ালেন না রেখা বেগম। এই অবধি সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু রাস্তায় এসেই বিপত্তিটা ঘটে। হসপিটালের কিছুটা দূরে কৃষাণের এক পুরনো শত্রু সামনে পড়ে। তাকে সম্পূর্ণ উপেক্ষা করে আসতে নিচ্ছিল কৃষাণ। তবে এতদিন পর কৃষাণকে দেখতেই ছেলেটি পেছন থেকে বলে উঠল। কিরে কৃষাণ, শুনলাম তুই নাকি
সাধু পুরুষ হয়ে গেছিস, নেশা টেশা সব কিছু নাকি ছেড়ে দিয়েছিস। তা এখানে কি নারীর নেশায় মত্ত হয়েছিস? সাথেরটাকে হাসা জিনিসই তো দেখে ধরেছিস। ছেলেটির মুখে বিচ্ছিরি হাসি। কৃষাণ এবার চোখ ঘুরিয়ে ওর দিকে তাকায়। এগোতে নিলেই তার শার্টের হাতা খামচে ধরে হুমায়রা। মাথা নাড়িয়ে বুঝায় না এগোতে। কৃষাণ ওর দিক তাকিয়ে কিছু একটা ভাবে, অতঃপর থেমে যায় সে। নিঃশব্দে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। তবে আসার সময় মানুষটার রক্তচক্ষু নিক্ষেপ করার ব্যাপারটা ঠিকই চোখে পড়ে হুমায়রার। কৃষাণ পুরোটা রাস্তা শক্ত হয়েছিল। হুমায়রা তাকে নানানভাবে বুঝালো, পৃষ্ঠে কিচ্ছুটি বলেনি সে। তবে এই নীরবতা যেন অন্য কোনো ঝড়েরই বার্তা দিচ্ছিল। কৃষাণ বাড়ি ফেরে রাত 9টার দিকে। বেশভূষা বেশ স্বাভাবিক তার, তবে খুব মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় হাতের অনেক জায়গায় কেটে ছিলে আছে, যেন এই হাত দিয়ে কোনো কিছুতে বেমালুম আঘাত করেছে। কপালের দিকটাও খানিক ছিলে আছে। পায়ের পাতায় কবিন্দু রক্তকণা লেগে আছে। হুমায়রা তীক্ষ্ণ চোখে স্বামীকে পর্যবেক্ষণ করে ভ্রুকুচকে শুধায়, আপনি মারপিট করে এসেছেন? না, একজনকে শিক্ষা দিয়ে এসেছে। আপনাকে আমি নিষেধ করেছিলাম এসব করতে, তাও আপনি মারপিট কেন করেছেন? দরকার মনে হয়েছে তাই। আপনার কি মনে হয় এগুলো কোনো ভালো পুরুষের কাজ? কাপুরুষকে ছেড়ে দেওয়ার মতো ভালো মানুষ আমি নই। আজ হোক কাল হোক, আমার জানে হাত দিলে তার জান নিতে দুবার ভাববো না আমি। আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন, পাল্টা আঘাত ছোড়াকারীকে নন। ক্ষমা করে দিয়েছি বলে হাসপাতালে আছে, নয়তো কবরে থাকতো এতক্ষণে। এখন চুপ থাকতো, মেসেজ খারাপ করিস না। আপনার যা ইচ্ছে তাই করুন, আমার কি? রাগে ফুঁসতে ফুঁসতে বিছানায় এসে ধপ করে বসে পড়ল হুমায়রা। সেদিকে ধ্যান দিল না মানব। লাপরোয়া ভঙ্গিতে ওয়াশরুমে ঢুকে গেল সে। শাওয়ার নেওয়া শেষ হতেই ফার্স্ট এড বক্স নিয়ে হুমায়রার সামনে এসে বসলো কৃষাণ। বলল, মেডিসিন লাগিয়ে দে। খালি গা তার। কাটা স্থানগুলো পানির স্পর্শে আসতেই লালচে বর্ণ ধারণ করেছে। খানিক ফুলে এতক্ষণে সেগুলো পুরোপুরি স্পষ্ট হয়ে উঠেছে। হুমায়রার বুক পুড়ে ক্ষত স্থানগুলো দেখে, তবে মুখে তেজ দেখিয়ে বলে, পারবো না। কেউ আমার কথা শুনে না, আমি কেন তার কথা শুনতে যাব? জ্বলছে কিন্তু। চলুক, আমার কি তাতে? কথা না শুনলে মার খাবে কিন্তু। মারুন, না করেছে কে? মারপিটই তো আপনার কাজ। এখন কেটে রেখে আসবো, পরে কিন্তু লাগাতে আসলে দেব না। হুমায়রা কিছুক্ষণ চুপচাপ মানুষটার দিকে তাকিয়ে থাকে। পরপর তিরিক্ষি মেজাজে ফার্স্ট এড বক্স খুলে কাজ শুরু করে। আস্তে, চিকিৎসা দিচ্ছিস নাকি অন্য কিছু? হুমায়রাকে বেপরোয়া ভঙ্গিতে তুলো চাপতে দেখে বলে উঠল কৃষাণ। পৃষ্ঠে কিছু বলে না রমণী। এর মাঝেই টুপ করে এক ফোঁটা জলবিন্দু কৃষাণের হাতে এসে পড়ে। সাথে সাথেই ওর দিক খানিকটা ঝুঁকে মানব দুষ্টু কণ্ঠে শুধায়, ব্যথা পাচ্ছি আমি, তুই কেন কাচ্ছিস? খুশি লাগছে আমার, তাই কাচ্ছি। কৃষাণ মৃদু হাসে। অতঃপর হুমায়রার কাজ শেষ হতেই কোনোরূপ কথাবার্তাহীন ওর কোলে শুয়ে পড়ে। মেয়েটি এগিয়ে যায়, তেজ দেখিয়ে বলে, এখানে কেন শুয়েছেন? উঠুন বলছি। সরি, তবে মারপিট করার জন্য না। আমার কথা শোনার কোনো দরকার আছে নাকি? কোনো কিছু করার আগে আমার আর আমার বাচ্চার কথা কারো ভাবনায় থাকে নাকি? তোর কথা না শোনার জন্য। আমার ভাবনার পুরোটা জুড়ে যাদের মালিকানা, তাদের নিয়ে ভাবতে নতুন করে মনে করতে হয় নাকি? আপনার এই কাব্যময় কথাবার্তা আপনার লেখক পেজে গিয়ে বলুন। আমার ক্ষেত্রে তো আপনি পুরোটাই বখাটে। বখাটে, ফেরারি আর যাই হয় না কেন, সবটাই শুধু তোর জন্য। হুমায়রা এবার চুপ মেরে যায়। রাগ দেখানোর আর সুযোগ পায় না। কৃষাণ ওভাবেই ওর কোলে মুখ গুজে শুয়ে থাকে। কিছু সময় পর মানুষটা হুট করেই বলে ওঠে, আসবে যখন আল্লাহ তাআলা চান তখনই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনার ইচ্ছে পূরণ হবে। অতঃপর একদিন চলে আসে কৃষাণের সেই আকাঙ্ক্ষিত ক্ষণ। কালের প্রত্যাবর্তনে স্রোতের নেই কেটে গেছে 2টি বছর। সেই সাথে বদলে গেছে মির্জা নিবাসের ধরন, পরিবেশ ও সদস্য সংখ্যা। পুরো বাড়িময় সুখের আমেজ নিয়ে আগমন ঘটেছে বাড়ির একমাত্র প্রাণকেন্দ্র কাইফা বিনতে কৃষাণের, অর্থাৎ কৃষাণ মির্জার একমাত্র রাজকন্যা কাইফার। গুটি গুটি পায়ে পুরো বাড়ি মাতিয়ে হেঁটে বেড়ায় সে, সকলের একমাত্র চোখের মণি। আর কৃষাণ মির্জার তো একেবারে প্রাণ ভোমরা বললেই চলে। 14 মাসের মেয়ে ব্যতীত কিচ্ছুটি বুঝে না সে। মেয়ের মাঝেই নিজেকে খুঁজে পায়। দেখতে পুরো বাবার মতোই হয়েছে কাইফা। মায়ের ফর্সা আর বাবার ফেস কাটিং সমেত একেবারে কিউটের ডিব্বা। এতটাই মায়াবী বাচ্চা যে আজ অবধি যেই দেখেছে সেই কোলে নিতে চেয়েছে।
অবশ্য মেয়ে যে আদুরে কাণ্ড কারখানা ঘটায়, এতে কোলে না নিয়ে পারবে নাকি কেউ? কৃষাণের তো এই মেয়ের টানে ঠিকঠাক মতো কাজে যেতেও ইচ্ছে হয় না, যদিও এখন তার আগের মতো কাজ করতে হয় না। 4টার মধ্যে 3টা ক্যাফেই ভাড়া দিয়ে রেখেছে সে। ওইখান থেকে মাস শেষে যে টাকাটা আসে, এতেই আয়সে এরকম 2-3টা সংসার চালানো যাবে। তাই কাজের তেমন চাপ নেই বললেই চলে। শুধু কেইজ ক্যাফেটাই আজও নিজ হাতে সামলায় সে। এটা তার কর্মজীবনের প্রথম ঠিকানা, তাই এটার মাঝে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। বিকেলে বাসায় ফিরে মেয়েকে বিছানায় বসা অবস্থায় পেল কৃষাণ। মায়ের পাশে বসে বিভিন্ন খেলনা নিয়ে খেলছে সে। বাবাকে দেখতেই তার সে কি খুশি! তৎক্ষণাৎ হাত ভর দিয়ে দাঁড়িয়ে বাবার উদ্দেশ্যে হাত বাড়ায়। কৃষাণ দেরি করে না, এসেই প্রথমে মেয়েকে কোলে নেয়। বাবা আমার। কাইফা ছোট্ট ছোট্ট হস্তযুগল দিয়ে বাবার গলা পেঁচিয়ে ধরে, অকস্মাৎ উচ্চারণ করে, কৃষাণ চমকায়, হকচকায়, বুক শুদ্ধ খানিক কেঁপে ওঠে মেয়ের মুখ থেকে প্রথম বাবা শব্দটি শুনে। এতদিন কাইফা শুধু ঠোঁট নেড়ে নেড়ে শব্দহীন উচ্চারণ করত, শব্দ বের হয়নি কখনো। আজই প্রথম শব্দ করে বাবা ডাকলো সে। কৃষাণ তৎক্ষণাৎ মেয়ের মুখটা নজরবন্দি করে, একেবারে সামনে এনে থেমে থেমে শুধায়, কি বললে বাবা তুমি? আরেকবার বলো। কৃষাণ অনুভূতিপূর্ণ দেহটা নিয়ে বিছানায় শুয়ে পড়ে, মেয়েকে বুকের উপর বসিয়ে দেয়। পরপর পাশে বসা স্ত্রীর উদ্দেশ্যে বলে, শুনলে আমার মেয়ে কি বললো? শুনলাম। কাইফা থেমে নেই, বাবা ট্রিম করা দাড়ি হাতিয়ে বারংবার বাবা শব্দটি বলতে থাকে। কৃষাণ চোখ বুঝে নেয়, ওর ঠিক কী অনুভূতি হচ্ছে বলে বোঝানো সম্ভব না। বাবার বন্ধ চোখের পাতার দিকে তাকিয়ে থেমে যায় কাইফা। মনোযোগ দেয় কৃষাণের চোখ খোলার কাছে। ওর ছোট্ট শাহাদাত আঙ্গুলটা চোখের উপর অনুভব করতেই চোখ খুলে তাকায় কৃষাণ। টিউলিপের পাপড়ির ন্যায় গোলাপি ঠোঁটজোড়া প্রসারিত হয় শিশুটির। ফের ডাকে, বলো না বাবা। হ্যাঁ বলো বাবা, শুনছি তো। কৃষাণের ঠোঁট থেকে যেন হাসি সরছেই না। মেয়ের কাণ্ড দেখে সে উচ্ছ্বাস তার। হুমায়রা মনোযোগ দিয়ে বাবা মেয়ের কাণ্ড দেখে। কিছুক্ষণ এভাবেই কাটে। এক পর্যায়ে মেয়েকে নিয়ে উঠে বসে কৃষাণ। পকেট থেকে কি যেন একটা বের করে স্ত্রীর নিকট ঝুঁকে পরপর হুমায়রার হাতে জিনিসটা ধরিয়ে দিয়ে ফিসফিস করে বলে, আমাকে বাবার এক সোনারে অতুলনীয় অনুভূতি দেওয়ার জন্য এটা তোমার দফা। হুমায়রা বস্তুটির দিকে তাকায়। বস্তুটির গায়ে গুটি গুটি অক্ষরে লেখা পাসপোর্ট। চোখ বড় বড় হয়ে যায় রমণীর। বিস্ময় নিয়ে মানুষটার পানে তাকায়। কৃষাণ তখন মেয়ের হাতে আরেকটা পাসপোর্ট ধরিয়ে দিয়ে বলে, এই ছোট্ট ঠোঁট জোড়ানের বাবা টাকার জন্য এটা তোমার দফা। শোনো বাবা। কাইফা ক্ষণিকের জন্য ভাষা ভাষা নেত্রযুগল দিয়ে দফাখানা পর্যবেক্ষণ করে। পরক্ষণেই টুপ করে সেটাকে মুখে পুড়তে নেয়। মাঝপথেই ওকে থামিয়ে দেয় হুমায়রা। মেয়ের হাত থেকে পাসপোর্টটা কেড়ে নিয়ে স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, এগুলো কিসের পাসপোর্ট? আল্লাহর ঘরে যাওয়ার পাসপোর্ট। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে সপরিবার নিয়ে তোমার আল্লাহর ঘর ছুঁয়ে দেখার ভাগ্য হবে। হুমায়রার হুট করেই মনে পড়ল একটা বিষয়। অনেক আগে কৃষাণের আনা একটা হাদিসের বইয়ে হজের ফজিলত সম্পর্কে পড়ে ওই পৃষ্ঠাটায় ও গুটি গুটি অক্ষরে লিখে রেখেছিল এমনই একটা লাইন। কোনো একদিন সপরিবার নিয়ে আমারও আল্লাহর ঘর ছুঁয়ে দেখার ভাগ্য হোক। কৃষাণ কি তাহলে তার সেই লেখাটুকু পড়েছিল? কথা শুনে তো তাই মনে হচ্ছে। তবুও শিওর হতে জিজ্ঞেস করলো, আপনি কি আমার এই লেখাটা পড়েছিলেন? কোন লেখা? ব্রুকুচকে পাল্টা প্রশ্ন ছুড়ে কৃষাণ। যেন কিছুই মাথায় ঢুকছে না তার। অথচ সে কিন্তু সবটা বুঝেছে। হ্যাঁ, কৃষাণ পড়েছিল সেই লেখাটা, আর সেই থেকেই সব কিছুর বন্দোবস্ত। তবে তা স্বীকার করল না। তার রিয়াকশন দেখে হুমায়রা থতমত খেয়ে গেল। নিজের ভাবনাকে ভুল মনে করে তৎক্ষণাৎ কথা ঘুরিয়ে নিল। কিছু না, ওই পাসপোর্টের ভেতরের লেখার কথা বলছিলাম। হুম। কাইফার বাবার ডাকা ও মক্কায় যাওয়ার খবর নিমিষেই ইকরা অবধি চলে যায়। ইকরা এখন এ বাড়িতে চাইলেও আসতে পারে না। সেই যে কাইফা হওয়ার পরে সে 1 মাস থেকে গিয়েছিল, এরপর আর আসতে পারেনি। কেননা এখানে আসলেই ওবায়দুল্লাহ অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ছেলেকে সামলাতে গিয়ে সে নিজেও অসুস্থ হয়ে পড়ে। আর সবটুকু ধকল যায় উমরের উপর দিয়ে। ঘরে স্ত্রী সন্তান অসুস্থ থাকলে কোন স্বামীরই বা ভালো লাগে? তাই সে ইকরাকে আসতে দেয় না। সাথে ফরিদা বেগম তো আছেনই। নাতির উপর সামান্য আঁচটাও সহ্য হয় না তার।
অগত্যা প্রতিদিন ভিডিও কলে কথা বলি বাবার বাড়ির সদস্যকে দেখার আয়েশ মেটায় রমণী। ভিডিও কল দিয়ে একবার হলেও কাইফাকে দেখে নেয় সে। কাইফাও ফুপ্পি পাগল। ফুপ্পিকে মোবাইলের স্ক্রিনে দেখলেই তার কি খুশি। আজকেও তার ব্যতিক্রম নয়। হুমায়রা ওর সামনে মোবাইল ধরে রেখেছে আর সে ফুপ্পির সাথে হাসছে। ক্ষণে ক্ষণে হাত নাড়িয়ে নিজের নিজের উচ্ছ্বাস বুঝাচ্ছে। বাবা মা সবই তো ডাকলে, এখন ফুপি ডাকবে কবে আম্মু? তোমার ফুপি যে তোমার মিষ্টি কণ্ঠে ডাক শোনার জন্য উতলা হয়ে আছে। ডাকবে ডাকবে, এই তো কথা শিখছে, সামনে সবাইকেই ডাকতে শিখবে। সবার আগে ফুপি ডাক শেখাবি বলে দিলাম। তোকে না আগেই বললাম সারাক্ষণ ওটাই জপবি ওর সামনে, তাহলেই বলে ফেলবে এক সময়। জপি তো, অনেকবারই তো বললাম ফুপি বলতে, বলতে পারে না, চুপ করে থাকে। আচ্ছা দাঁড়া, এক্ষুনি বলছি। কাইফা বলতো ফুপি মনি। ডাক শুনে শিশুটি মায়ের দিকে তাকায়, পরপর ফের ফুপির দিকে নজর দেয়। মুখ দিয়ে কিছু বলতে সক্ষম হয় না। হুমায়রা পুনরায় ইকরাকে দেখিয়ে বলে, আম্মু দেখো, এটা তোমার একমাত্র ফুপি মনি। ফুপিকে ডাকো তো তুমি, বলো ফুপি মনি। মনি। হুট করেই এইটুকু উচ্চারণ বেরিয়ে আসে শিশুটির মুখ দিয়ে। সাথে সাথেই ইকরার ওপাশ থেকে খুশিতে চিৎকার করে ওঠে। ওরে আমার আম্মুটারে, কি সুন্দর সুন্দর করে ডাকলো ফুপিকে। ইস, আমার যে কি খুশি লাগছে, মন চাচ্ছে উড়ে এসে আমার কলেজের ফুপিটাকে কোলে নিতে। ফুপির হাসি দেখে কোনো কিছু না বুঝিয়ে হাত পা নাড়িয়ে শব্দ করে হাসে কাইফা। এসে পড়ো তাড়াতাড়ি। আর ওবায়দুল্লাহ কোথায়? হুমায়রার প্রশ্নে স্ক্রিন থেকে চোখ সরিয়ে খানিক এদিক সেদিক চোখ বুলায় ইকরা। এরপর অতিষ্ঠ গলায় বলে, কে জানে ও কোথায়, নিচে বোধ হয়। এই ছেলে একটু শান্ত হয়ে বসে না, এত টই টই আর দুষ্টুমি করে সারাদিন। কি যে করে সারাটা দিন আল্লাহ মালুম। আমার কথা তো কানেই নেয় না, ওনার কথাই যা একটু শোনে। ছোটবেলায় এমন দুষ্টুমি করেই? হুম। কথার মাঝেই হঠাৎ নিচ থেকে উবাইদুল্লাহর চিৎকার ভেসে আসে। ছেলের কান্না কর্ণকুহরে পৌঁছাতে ইকরা ফোন কাটতে উদ্যত হয়ে পড়ে। ব্যস্ত গলায় জানায়, আচ্ছা সখী, এখন রাখি। ওবায়দুল্লাহ কাঁদছে, আবার কোথাও ব্যথা পেল নাকি কে জানে। আচ্ছা রাখবো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। উবাইদুল্লাহ চেয়ার থেকে পড়ে মাথা ফুলিয়ে ফেলেছে। সে উঠতে পারে ঠিকই, কিন্তু নামতে পারে না। একা একা নামতে গিয়েই পড়ে গেছে। পড়েই পুরো বাড়ি মাথায় তুলে দিয়েছে এক চিৎকার। ইকরা তড়িঘড়ি করে নিচে নেমে ছেলেকে কোলে নেয়। ততক্ষণে বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়ে গিয়েছেন। ফরিদা বেগম এসেই আর্তনাদ করে উঠলেন। একি চেয়ার থেকে পড়লো কিভাবে ও? তুমি কোথায় ছিলে? আমি তো ঘরেই ছিলাম আম্মাজান। তুমি ঘরে থাকতে ছেলেটা পড়ে যায় কিভাবে? মনোযোগ কোথায় থাকে তোমার? স্ত্রীর উদ্দেশ্যে ধমকে বললেন ওসমান মোল্লা। ভদ্রমহিলা থেমে গেলেন। হনহন করে গিয়ে ফ্রিজ থেকে বরফ আনলেন। উবাইদুল্লাহ তখনও কেঁদে যাচ্ছে। তিনি এসেই নাতিকে নিজের কোলে তুলে নিলেন। দাও দেখি, আমার কাছে দাও আমার নাতিকে। ইকরা শব্দহীন, ফরিদা বেগম সযত্নে নাতির মাথায় বরফ তুলে দিতে লাগলেন। এক পর্যায়ে কান্না কিছুটা থামল উবাইদুল্লাহর। তবে ফরিদা বেগমের মুখ তখনও চলমান। স্বামীর প্রস্থান হতেই ইকরাকে এক নাগাড়ে কথা শুনিয়ে যাচ্ছেন তিনি। তুমি চুপ থাকো, তোমায় ডাকতে হবে কেন? ও চোখে দেখে রাখতে পারে না? কি হয়েছে ওর? অকস্মাৎ পেছন থেকে ছেলের গমগমে স্বর ভেসে আসতেই থেমে গেলেন ভদ্রমহিলা। উমর মাত্রই মসজিদ থেকে আসরের নামাজের ইমামতি করে এসেছে। এতক্ষণ বাড়িতে ছিল না সে। ইকরা এবার স্বামীর পানে তাকায়। মেয়েটার চোখ মুখ খানিক লালিত। এমনিতেই ছেলের ব্যথায় নিজের বুক পুড়ছে, উপরে শাশুড়ির কথায় কান্না এসে যাবে যাবে ভাব। তবে নিজের অশ্রু আটকে চুপ করে বসে রইল সে। প্রস্তুত হলো উমরের থেকেও কথা শোনার। নিশ্চয়ই ছেলে আঘাত পেয়েছে বলে লোকটাও তাকে বকবে। উমর নিঃশব্দে এগিয়ে আসে, গমগমে স্বরে শুধায়, কি হয়েছে ওর? চেয়ার থেকে পড়ে গিয়েছে, ছেলেটার মাথার কি অবস্থা হয়েছে? আর তোর বউ কিনা ঘরেই ছিল। এর জন্যই আপনি ইকরাকে কথা শোনাচ্ছেন? কথা শুনবো না, কথা শোনাবো না তো কি করব? ছেলেটাকে একটু চোখে চোখে রাখতেও পারে না ও। আপনি কোথায় ছিলেন? আমি ঘরেই ছিলাম। কেন? তাহলে আপনি কেন ওকে পড়া থেকে বাঁচাতে পারলেন না? তুমি কি আমার সাথে ওর তুলনা করছো? ও মা হয়, ও সবার সাথে চললে হবে নাকি? ঠিক বলেছেন, ও মা হয়, সুতরাং সন্তানের কিছু হলে কষ্টটা সবচেয়ে বেশি ওরই লাগবে। তো এখানে ওকে বকাঝকা করার টপিকটা আসে কোথা থেকে? ঘাট হয়েছে আমার। আর বকবো না তোমার বউকে। তোমাদের ছেলে তোমরা যেভাবে ইচ্ছা লালন পালন করো, আমি আর কি বলবো? ওবায়দুল্লাহকে ইকরার কোলে বসিয়ে দিলেন ফরিদা বেগম।
পরপর গটগট পায়ে স্থান ত্যাগ করলেন। মায়ের কাণ্ড দেখে ফুস করে শ্বাস ছাড়ে উমর। কাঁধ ঝুঁকিয়ে ছেলেকে নিজের কোলে নেয়, মোলায়েম কণ্ঠে শুধায়। কোথায় ব্যথা পেয়েছো? আঘাতপ্রাপ্ত স্থানটুকু দেখিয়ে জবাব দিল ওবায়দুল্লাহ। উমর প্রথমে স্নেহের হাত বুলায় ফোলা জায়গাটায়, পরক্ষণেই চুমু খেয়ে বলে, এসব কিছু না শোনাব্বু, একটু পরেই ভালো হয়ে যাবে। কথাটুকু বলে নিচে বসে থাকা স্ত্রীর দিকে তাকায় উমর। ইকরাকে তখনও হাঁ হয়ে বসে থাকতে দেখে বলে, তুমি কি এইভাবে বসেই থাকবে? ইকরার যেন ধ্যান ভাঙে, মুগ্ধতার জগৎ থেকে বেরিয়ে আসে সে। তৎক্ষণাৎ নিজেকে ধাতস্থ করে উত্তর দেয়। না, এখানে কেন বসে থাকবো আমি? তাহলে চলুন। হাত বাড়িয়ে বলে উমর। পৃষ্ঠে ভেসে আসে ইকরার দ্বিধান্বিত স্বর। কোথায়? না বললে যাওয়া যাবে না। কে বললো যাওয়া যাবে না? ইমাম সাহেব যেদিকে তার ইকরাত বিবি চোখ বন্ধ করে নির্দ্বিধায় সেদিকেই যেতে পারবে। উমরের হাতটা শক্ত করে ধরে বলে ওঠে ইকরা। উমর হাসে, অতঃপর কক্ষের দিকে যেতে যেতে বলে, আপাতত চোখ খোলা রেখেই কক্ষে চলুন, বাকিটা জীবন না হয় ওইভাবে চোখ বন্ধ করে নির্দ্বিধায় কাটিয়ে দেওয়া যাবে। রাতে কাইফাকে মাঝখানে শুয়ে রেখে তার দুপাশে শুয়ে আছে কৃষাণ ও হুমায়রা। ঘুম ঘুম চোখে মেয়েকে খাওয়াচ্ছিল হুমায়রা। এর মাঝেই হঠাৎ করে জননীর বুকে দাঁত বসিয়ে দিল কাইফা। হুমায়রা আত্মনাদ করে উঠল তৎক্ষণাৎ। ব্যথায় কোকিয়ে ধাক্কা মেরে মেয়েকে নিজের থেকে সরালো, ধমকে বলল। কাইফা ছাড়ো। চিৎকার শুনে সাথে সাথেই ছেড়ে দিল কাইফা। পরপর সুদীর্ঘ পল্লব ঝাপটে জননীর দিক তাকালো। অমনি ফের ধমকে উঠল হুমায়রা। একটা দিব ধরে একদম, দুষ্টু মেয়ে, সরো যাও, আজকে আর খাওয়া নেই তোমার। বলেই শিশুটিকে নিজের থেকে দূরে সরানোর চেষ্টা চালালো। কাইফা কিছুক্ষণ চুপটি করে রইল, ফ্যালফ্যাল চাহনি নিক্ষেপ করে মুখে শাহাদাত আঙ্গুল পুড়ে দিল। আবার মুখে আঙুল দেয়। বাপ। সবগুলো আঙ্গুল গুটিয়ে শুধু শাহাদাত আঙ্গুলটা চুপ করানোর ভঙ্গিতে ঠোঁটের মাঝ বরাবর রেখে শব্দটুকু উচ্চারণ করলো কাইফা। হুমায়রা কেবল মুখের ভিতর থেকে থেকে ওর আঙ্গুলটা সরাতেই নিচ্ছিল। এর মাঝেই মেয়ের কাণ্ডে হতবিহবল হয়ে গেল রমণী। হতভম্ব চিত্তে তাকালো স্বামীর পানে। কৃষাণেরও একই দশা। মেয়েকে এভাবে বকার কারণে মাত্রই হুমায়রার উদ্দেশ্যে কিছু বলতে নিচ্ছিল সে, মাঝপথেই মেয়ের কাণ্ডে চুপ মেরে যায়। স্ত্রীর সাথে চোকাচুকি হতেই দুজনে শব্দ করে হেসে ওঠে। কিছুক্ষণ খিলখিল করে হেসে নেয় হুমায়রা, পরপর মুখ কালো করে প্রতিউত্তর করে। তুমি বল। কাইফার চোখ টলমলে। মায়ের এইটুকুনে ধমকেই অশ্রুবর্ষণ নেমেছে সেথায়। সে কি চোখের পানি মেয়ের! পলক ফেলার আগেই গাল বেয়ে জলবিন্দু গড়িয়ে পড়ল। কাইফা এবার বাবার দিকে ঘুরে অশ্রুসিক্ত গলায় ডাকে, বাবা। বলো বাবা, আম্মু বকা দিয়েছে? পৃষ্ঠে মাকে পেছন দিয়ে বাবার বুকের কাছে গিয়ে গুটিসুটি মেরে শোয় কাইফা। কৃষাণ তার আহ্লাদির উদ্দেশ্যে আহ্লাদি কণ্ঠে বলে, বাবা, তোমার আম্মুকে মেরে দেবো, ওকে? আমার বাবাটাকে বকাঝকা করা এত বড় অন্যায়? কাইফা ছোট ছোট হাতে বাবার চওড়া বুক জড়িয়ে ধরার চেষ্টা চালায়, তবে হাত দ্বারা কুলাতে পারে না। কৃষাণ নিজেই মেয়েকে বুকের সাথে জড়িয়ে নেয়। মেয়েটা একেবারে শান্ত হয়ে শুয়ে রয় সেথায়। ভুল করেও মায়ের দিকে ফিরে না। হুমায়রা মেয়ের অভিমানী সত্তাকে কিছুক্ষণ মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে। পরপর মনে পড়ে এখনো নামাজ পড়া হয়নি তার। তৎক্ষণাৎ এশার নামাজ আদায় করতে চলে যায় সে। ফিরে এসে দেখে মেয়ে তার বাবার বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। হুমায়রা এগিয়ে এসে ওকে নিজের কাছে আনতে চায়, তবে কাইফা একেবারে শক্ত করে কৃষাণকে ধরে রাখায় আনতে সক্ষম হয় না। কৃষাণ বলে, ঘুমাকে এভাবেই। আপনার মেয়ের কি অভিমান দেখেছেন? অভিমান তো থাকবে, আমার একমাত্র আহ্লাদি রাজকন্যা যে এটা। মেয়ের চুলে হাত বুলিয়ে বলে কৃষাণ। পরপর তার বাহু বাড়িয়ে দিয়ে স্ত্রীর উদ্দেশ্যে বলে, তুমি এখানে শুয়ে পড়ো। হুমায়রা দ্বিরুক্তি করে না, ফটাফট শুয়ে পড়ে স্বামীর বাহুতে। অতঃপর ওভাবেই পেরিয়ে যায় আরও একটি রাত। সপ্তাহের মধ্যেই হুমায়রাদের ভিসার কাজ সম্পন্ন হয়ে যায়। আজকে তাদের ফ্লাইট। অবশেষে আজ নিজের বহু আকাঙ্ক্ষিত স্বপ্নটুকু পূরণ হতে যাচ্ছে হুমায়রার। বিকেল 4টার দিকেই প্লেন ছাড়া হবে। সেই সুবাদে সকাল থেকে এ অবধি প্রয়োজনীয় সব কিছু ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা বারবার চেক করে যাচ্ছে হুমায়রা। ইয়াসমিন বেগম ওকে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন। তার এই সম্বন্ধে ভালো ধারণা আছে। বিয়ের কিছু বছর পরেই স্বামীর সাথে হজ পালন করতে গিয়েছিলেন তিনি। নাজমিন বেগমও গিয়েছিলেন।
তাদের দুই জায়েরই হজ পালন করা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন শুধু ছেলে মেয়েদের হজ দেখার পালা। কাইফা দুপুরে খেয়ে দিয়ে যে ঘুম দিয়েছে এখনো ওঠার নাম নেই। এদিকে রওনা দেওয়ার সময় হয়ে আসছে। হুমায়রা তৈরি হতে হতে কৃষাণকে বলে, ওকে একটু ঘুম থেকে ওঠান না। ওঠাতে হবে না, এভাবে নিয়ে যাবে। হুমায়রা মেয়ের দিকে তাকালো। কাইফার মাথায় হিজাব বাঁধা। দুপুরে মায়ের সাথে নামাজ পড়তে বসেই হুমায়রাকে দিয়ে হিজাবটা বাঁধিয়েছিল সে। ওভাবেই ঘুমিয়ে গেছে। পরনে পা অব্দি একটা ক্রিম কালারের গোল জামা। এক কথায় বোরকা বললেই চলে। হুমায়রা আর কিছু বলল না। নিজে রেডি হওয়ায় মন দিল। রেডি হওয়া শেষ হতেই রওনা হলো তারা। কৃষাণ এক হাতে ঘুমন্ত মেয়েকে কাঁধে নিয়ে নিল, অপর হাতে ব্যাগপত্র নিয়ে গাড়ি অবধি গেল। ইয়াসমিন বেগম নাজমিন বেগমও পেছন পেছন আসলেন। গাড়িতে প্রয়োজনীয় ব্যাগপত্রগুলো রেখে মা চাচির নিকট এগিয়ে এলো কৃষাণ। হুমায়রা আগে থেকেই সেখানে উপস্থিত। কৃষাণ এসেই ইয়াসমিন বেগম ও নাজমিন বেগমকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, বড় আম্মা আসছে, তবে দোয়া করো। সাবধানে থাকিস বাবা, মেয়েটাকে কোল থেকে ছাড়িস না কিন্তু। হুমায়রাকেও হাতছাড়া করিস না। আর কোনো সমস্যা হলে তোর আব্বু বড়াব্বু তো আছেনই ওখানে। আচ্ছা আম্মু, আসছি তবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ইয়াসমিন বেগম ছেলের পথ পানে তাকিয়ে রইলেন। ক্ষণিকের মধ্যেই ধোঁয়া উড়িয়ে গাড়িটা বাড়ির গেট পেরিয়ে ছুটল নিজ গন্তব্যে। সেদিক তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুই চা। মনে মনে রবের নিকট প্রার্থনা করতে ভুললেন না। কৃষাণরা সৌদির মাটিতে পা রাখে ওই দিন মধ্যরাতে বাংলাদেশের। সেখানে তখন রাত 10টা বা 11টা। তারা এসেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে। পরপর মেয়েকে নিয়ে হুমায়রা ঘুমিয়ে পড়ে। আর কৃষাণ যায় বাপ চাচাদের সাথে দেখা করতে। দেখা করে এসে সেও ঘুমিয়ে পড়ে। ওই রাতে আর কোথাও যাওয়া হয় না। মক্কার উদ্দেশ্যে যাওয়া হয় এর পরদিন। সব বিধিবিধান মেনে সেদিনই তারা পা রাখে আল্লাহর পবিত্র ঘরে। উত্তপ্ত ধূসর আর রুক্ষ আরবের পাথুরে পাহাড়গুলোর মাঝে কাবা যেন এক নিথর শান্ত কৃষ্ণ সমুদ্র। কাবার চারপাশের শ্বেত শুভ্র মার্বেল চত্বরটিকে মাতাফ, মনে হয় সেই সমুদ্রের আছড়ে পড়া ঢেউ। সাদা ইহরাম পরা লাখো মানুষ যখন সেই কৃষ্ণকেন্দ্রকে ঘিরে আবর্তিত হতে থাকে, তখন যেন মনে হয় এ এক অদ্ভুত মহাজাগতিক দৃশ্য। যেন একটি কৃষ্ণ গহ্বরকে কেন্দ্র করে কোটি কোটি নক্ষত্র তাদের কক্ষপথে ঘুরে চলেছে। সেখানে কোনো রাজা নেই, কোনো ফকির নেই। সবাই যেন এক বিশাল সমুদ্রের ছোট ছোট জলবিন্দু, যারা নিজেদের অস্তিত্ব হারিয়েছে সেই পরম একের মাঝে। হুমায়রা মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থাকে পবিত্র ঘরটার দিকে। মেয়েটার বুক শিহরিত হয়। মন আনচান করে কালো কাপড়ে মোড়ানো ঘরটিকে একটু ছুঁতে। মানুষজনদের সংখ্যা কমে আসতেই কৃষাণ ওকে একেবারে কাবার নিকটে নিয়ে যায়। হুমায়রা কাপা হাতে ছোঁয় তার আল্লাহর ঘর। মেয়েটার চোখে পানি আসে, অত্যাধিক সুখের পানি। অবশেষে মক্কা তাওয়াফ করতে পেরেছে সে। নিজ হাতে ছুঁতে পেরেছে আল্লাহর পবিত্র ঘর। বাবা মাকে অনুসরণ করে কাইফাও ছোট্ট হস্তযুগল দ্বারা স্পর্শ করে পবিত্র ঘরটি। মুখে হাসি ফুটে ওঠে তৎক্ষণাৎ তার। পরক্ষণে মায়ের চোখে পানি দেখে শিশুটির মুখ কালো হয়ে যায়। এক পল বাবার দিকে চাই সে। কৃষাণ তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের ঘরটির দিকে। ওর ভিতরে যে কী রকম অনুভূতি হচ্ছে সেটা বোঝা মুশকিল। বাবার মনোযোগ না পেয়ে কাইফা নিজেই হাত বাড়িয়ে মায়ের কোলে যাওয়ার জন্য উদ্যত হয়। হাত বাড়িয়ে মায়ের হিজাব টেনে ধরে। হুমায়রা ফিরে চায়, বিলম্বহীন কোলে নেয় মেয়েকে। কাইফা কোলে এসেই প্রথমে চিকন চিকন আঙ্গুলগুলো দিয়ে মায়ের চোখে স্থান পাওয়া অশ্রুকণাদের সরাতে চায়। অগোছালো হাতে মুছে দেয় মায়ের চোখ। পরম আদুরে গলায় ডাকে, মা। হুমায়রা মেয়ের ছোট্ট মুখটা নজরবন্দি করে। কিয়ৎক্ষণ অপলক চেয়ে থেকে চুমু খায় মেয়ের মুখে। হেসে বলে, মা কাছে না সোনা। জননীর মুখে হাসি দেখতেই ঠোঁট প্রসারিত হয় শিশুটির। হেসে মায়ের গলা জড়িয়ে ধরে সে। কৃষাণ ওদের দেখে মুগ্ধ নয়নে। অজান্তেই নিজের মুখেও হাসি ফুটে তার। পরপর কাইফাকে নিজের কোলে নিয়ে আসে। স্ত্রীর এক হাত শক্ত করে মুঠোয় পুড়ে নিয়ে পরবর্তী পদক্ষেপে এগিয়ে যায়। অতঃপর আল্লাহর রহমতে সব বিধিবিধান ঠিকমতো মেনে ওই দিনই ওদের উমরা সম্পন্ন হয়। রজনীর নিস্তব্ধতা চিরে মসজিদে মসজিদে ধ্বনিত হলো আজানের মিষ্টি স্বর। জেগে উঠল পুরো শহর। নিয়োজিত হলো সৃষ্টিকর্তার বন্দেগীতে। আজ মসজিদে নববীতে ফজরের সালাত সম্পন্ন করেছে কৃষাণ। সালাত শেষে বাসায় ফিরে হুমায়রাকে বলল বোরকা পরে রেডি হয়ে নিতে।
হাঁটতে যাবে তারা। হুমায়রা বিলম্বহীন তৈরি হওয়া শুরু করলো। কাইফাকে রেডি করালো কৃষাণ। ঠিক মায়ের মতোই কালো বোরকা পরিয়ে মাথায় যত্ন করে কালো হিজাব পরিয়ে দিল। অতঃপর রেডি হওয়া শেষ হতেই বরাবরের মতো এক হাতে মেয়েকে কোলে নিয়ে অপর হাতে স্ত্রীর হাত মুঠোয় পুরে বেরিয়ে পড়ল। একেবারে মসজিদে নববীতে এসে থামল তারা। সেখানে তখন মানুষজনের তেমন বালাই নেই। সালাত শেষে যে যার গন্তব্যে চলে গিয়েছে। কাইফা ফ্যালফ্যাল নয়নে চারপাশ পরক করছে। এক পর্যায়ে বাবার কোল থেকে নামার জন্য মুচড়ামুচড়ি শুরু করে দিল সে। কৃষাণ বাধাহীন নামিয়ে দিল মেয়েকে। কাইফা গুটি গুটি পায়ে সামনে হাঁটা দিল। হুমায়রা কৃষাণ দুদিক দিয়ে ওর দুহাতের আঙ্গুল ধরে রাখলো। ওভাবেই প্রথমে নবীজির রওজা মোবারক জিয়ারত করলো ওরা। পরপর ঘুরে ঘুরে পুরো মসজিদ পরক করতে লাগলো। তিনজন মিলে বসলো এক জায়গায়। এর মাঝে কাইফা মিষ্টি স্বরে উচ্চারণ করলো, বাবা। বলো বাবা। কৃষাণ মেয়েকে কোলে তুলে নেয়। কোনোরূপ কথাবার্তাহীন হুট করেই হুমায়রার কোলে শুয়ে পড়ে। মেয়েটা হতভম্ব হয়। চমকানো স্বরে বলে, এটা কি করলেন? কৃষাণ লাপাত্তা। বুকের উপর মেয়েকে বসিয়ে তার সাথে কথা বলতে ব্যস্ত হয়। কাইফা বলো তো, বাবা আমি তোমাকে ভালোবাসি। কাইফা ফ্যালফ্যাল নয়নে কিছুক্ষণ তাকিয়ে থাকে বাবার দিকে। কৃষাণ ফের আবদার ছুড়ে, বলো বাবা আমি তোমাকে ভালোবাসি। বাবা বাচ্চি। হুট করে মাঝখানে সব কিছু বাদ দিয়ে সামনে পিছনে মিলিয়ে বলে উঠল কাইফা। মেয়ের কথায় শব্দ করে হেসে ফেলল ওরা দুজন। কৃষাণ বলল, এই তো আমার বাবাটা বলে দিয়েছে। বাবা। সারাক্ষণ বাবাকেই ডাকো, মাকে ডাকার দরকার নেই। দুদিন পর বাবা মেয়ে দুজন বোধহয় ভুলেই যাবে আমায়। কৃষাণ চোখ তুলে শান্ত দৃষ্টিতে তাকায় স্ত্রীর পানে। সময় নিয়ে বলে, ভুল করে তোমাকে ভোলার সুযোগ নেই। তোমার যত্ন রেখেছি আমার হৃদ কঠোরের ফ্রেমে। আমি যে প্রতিদিন নিয়ম করে বাঁচি তোমারই হৃদয় রাঙানো প্রেমে। প্রেম প্রেম। শাহাদাত আঙ্গুল মুখে পুরে ঠোঁট নেড়ে স্পষ্ট বুলিতে শব্দখানা আওড়ায় কাইফা। পৃষ্ঠে কোলে থাকা বাবা মেয়ে দুজনের কপালেই চুমো খায় হুমায়রা। অতঃপর বাতাসের সাথে ভেসে আসে তার রিনরিনের স্বর। মা, প্রেম, হৃদয় রাঙানো প্রেম। সমাপ্ত। অতঃপর দীর্ঘ জার্নির পর হৃদয় রাঙানো প্রেম নিয়ে আমার পথ চলা শেষ হলো। বাট বিলিভ মি, এই পথ চলার ভিতরে অগণিত অনুভূতি লুকিয়ে আছে যার কখনো শেষ নেই। এই পথ চলায় আপনাদের ভালোবাসা চিরজীবন আমার হৃদয়ে থেকে যাবে, হৃদয় রাঙানো প্রেম হয়ে। শুক্রিয়া আমার ছোট্ট আমিটাকে এত ভালোবাসার জন্য। আমার সকল ব্যস্ততা, অনিয়ম, অবহেলা সয়ে ধৈর্য নিয়ে আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। ভালোবাসা আমার সুপ্রিয়ারা।